আরো একটা বিষয় বারবার করে আমাদের যেটা ভাবাচ্ছে সেটা হচ্ছে যে সমাজে যারা নাড়া দিতে পারতেন, সমাজকে প্রভাবিত করতে পারতেন, যারা লেখক, সাহিত্যিক, শিল্পী, আমরা তো দেখেছিলাম 2011-র সময় দীর্ঘদিন বাম আমলের চলতে থাকা নানা খারাপ কাজের বিরুদ্ধে নাগরিক সমাজ এগিয়ে এসেছিলেন, তার একটা প্রতিবাদ মুখর হয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন। যতই বলা হোক না কেন, তবু তারা নেমেছিলেন বলে মানুষ প্রভাবিত হয়েছিল। বলা হয় যে মানুষই পরিবর্তন এনেছে, ঠিক মানুষ পরিবর্তন এনেছে, কিন্তু তাদের প্রভাবিত করেছিল তো একটা বড় অংশের সেই সমস্ত মানুষজন যারা সমাজকে প্রভাবিত করতে পারে। আজকের সময় এই 2011-র পর থেকে 15 আমরা তো প্রত্যাশা করেছিলাম এমন একটা সমাজ থাকবে যে আসলে সেই নাগরিক সমাজ যা ওয়াচ ডকের মতো ভূমিকা পালন করবে, যারা দেখিয়ে দেয় না এটা অন্যায়, এটা করা যায় না। কেউ বলছেন না, সবাই যারা পরিবর্তনের মুখ ছিলেন পরবর্তী সময় সবাই ক্ষমতার মুখ হয়ে গেলেন। একজনেরও মনে হচ্ছে না যে যা যা ঘটছে আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষতি হবে। কেন, কোথাও প্রতিবাদটা এইভাবে হারিয়ে গেল এবং সবাই একেবারে নত মস্তকে বা একেবারে হাঁটু মুড়ে বসে পড়ে রাজনুগত্য পাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়লেন। এই চিত্রটা বাংলা, বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতির সঙ্গে যায়। আমাদের বাংলা মানে তো প্রতিবাদের বাংলা। আমরা যদি স্বাধীনতা আন্দোলন দেখি কিংবা তারপরে 70 দশকে সেই মুক্তির দশক বানাবার যত সমালোচনা থাক, একটা প্রতিবাদ, প্রতিরোধ, ওই যে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান বিরোধিতা কোথায় গেল? সেটা কোথাও নেই। আমি ঠিক এখানে আসবো গৌতমের কাছে, সাংস্কৃতিক কর্মীও বটে গৌতম, নাটক সাথে যুক্ত, নিজের নাটক নিয়ে ঘুরে বেড়ান। কোথাও মনে হয় না গৌতম এই যে সবাই হাঁটু মুড়ে রাজ অনুগত্য পাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, এইরকম বাঙালির বৈশিষ্ট্য দেখেছেন আগে? মানে এটা তো অদ্ভুত একটা লাগছে। আসলে আমরা তো সকলে এখন উলঙ্গ রাজার দেশে। আসলে চাকরি হারাদের সান্ত্বনা দেবার জন্য বুদ্ধিজীবী সাহিত্যিকদের খুঁজে পাওয়া যায়, যাতে তাদের চাকরিটা চলে গেছে একদম শাসক এটা দলের মেনে পক্ষে নাও। দাঁড়িয়ে, একদম শাসক দলের পক্ষে হ্যাঁ, দাঁড়িয়ে বলছে যে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান সব থেকে মানবিক, সেটা বলে দাঁড়ান। আমি সে কথাটাই বলতে চাইছি যে যাদের চাকরি চলে গেছে তাদের সান্ত্বনা দেবার জন্য সাহিত্যিক বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছে। তারা তাদের সান্ত্বনা দেবার জন্য এসছেন ময়দানে, যে তোমরা এটাকে মেনে নাও, বাস্তবটাকে মেনে নাও এই বলে। আর যখন সত্যি সত্যি সমাজের কোনো ব্যাধি নিয়ে আলোচনা করবে, হয়তো দেখবে যে সেটা শাসক দলের বিপক্ষে চলে যাচ্ছে, তাহলে পরে কোড আনকোড তাদের খুঁজে পাওয়া যায় না। ফলে এই বুদ্ধিজীবী, শিক্ষিত বুদ্ধিজীবী সংজ্ঞাটাও যেন আজকে সাধারণ মানুষের কাছে অনেকটা হাস্যাস্পদ হয়ে উঠেছে। এর জন্য আমাদের লজ্জা বোধ হয়। আমি যদি কোথাও গিয়ে বলি যে আমি একজন শিক্ষক, আমি একজন সমাজকর্মী, আমি একজন সংস্কৃতি প্রেমী মানুষ, ও আপনারা বুদ্ধিজীবী, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ধন্যবাদ, দেখ তো মানে আপনাদের দেখা গেল, আপনাদের খুঁজে পাওয়া গেল। এইভাবেই কোড আনকোড, এইভাবেই আমাদের প্রতি তাদের তীব্র বিষয়, মানে কি বলবো, ব্যঙ্গাত্মক কথাবার্তা ছুড়ে দেয়, এবং সেটা আমরা মর্মে মর্মে উপলব্ধিও করি। কিছু করবার তখন থাকে না, কারণ অতীত এইভাবেই আমাদেরকে লজ্জা দিচ্ছে। পাশাপাশি আমি আরো দু তিনটে বিষয় আপনাকে বলি, কি বলছে অনুপম দা, সেটা হচ্ছে দুটো জিনিসকে আপনি মাথায় রাখবেন। এক, আইনের দীর্ঘসূত্রিতা। আমি একটি একটা মামলার কথা বলি, সুষমা মামলা, যেটার সমাপ্তি হতে সময় লেগেছিল প্রায় 32 বছর। একটি একটি সমাধান পাবার জন্য তাকে, ধর্ষণের বিচার পাবার জন্য তাকে 32 বছর অপেক্ষা করতে হয়েছে। এটা কিন্তু আইনের দীর্ঘসূত্রিতা, এটা কিন্তু একটা ব্যাড এফেক্ট এই সমস্ত ঘটনার ক্ষেত্রে। এক, দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনারা এই কথাটা হয়তো জেনেছেন যে হরিয়ানা থেকে দিল্লিতে আসা এক মায়ের চোখের সামনে তার 2 মেয়েকে ধর্ষিতা হতে দেখেও থানায় যাবার সাহস দেখাতে পারেনি, কারণ ভয়। হাতরাস বাজার করতে পারেনি, পারে না, যেতে পারে না, কারণ ভয়। ভয়টা তাকে আঁকড়ে ধরেছে। আর আমাদের শিক্ষিত বুদ্ধিজীবীরা বলে বেড়াচ্ছেন যে আমরা সময়টাকে বুঝবো নাকি সময়ের সঙ্গে আপোষ করব। যন্ত্রণা, দুর্ভাগ্য এতটাই আমার। এবং আমি আপনাকে বিকেলবেলায় বলেছিলাম যে মেয়েটি রাজনীতির কিছু বোঝে না, যে মেয়েটি নির্বাচনে জয় লাভ করলে কি হয় জানে না, যে মেয়েটি নির্বাচনে পরাজিত হলে কি হয় জানে না, যে মেয়েটি রাজনৈতিক স্লোগানের অর্থ জানে না,
যে মেয়েটি তেরঙ্গা রেবন বুকের মধ্যে জড়িয়ে রেখে আমি ভারতবর্ষের মানুষ, আমি ভারতবর্ষের সংস্কৃতি আমি ধারণ করে বেঁচে আছি, আমার সেই ছোট্ট তামান্না মাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল এই বর্বরচিত আচরণের মধ্য দিয়ে। সেদিনও আমি দেখেছি, ঘুমোতে পারিনি রাত্রে, কিন্তু মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। প্রতিবাদের ভাষা হয়তো আমাদের গর্জে উঠছে। আমি জানেন যে আমি রাজপথে নেমে লড়াই করার ছেলে, আমি এখানে আমার কোনো কার্পণ্য নেই। আমি আপনার এটাও আমার প্রতিবাদ যে সমাজ মাধ্যমে দাঁড়িয়ে গণমাধ্যমে বসে আমি আমার অবজারভেশনকে জনসমক্ষে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছি। এটাও আমার প্রতিবাদ, এটাও আমার প্রতিরোধ, এটাও আমি আমার অন্যায়ের বিরুদ্ধে গণরোষ, আমার আত্মরোষ সেটা। সুতরাং আমি সেটাকে মনে করি প্রতিবাদ করছি। ফলে ভয়, আইনি দীর্ঘসূত্রিতা এবং সর্বোপরি আমি আপনাদের বলি যে আপনারা ইদানিংকালে এই ভাষাটা সম্পর্কে হয়তো সকলেই কি বলবো অবগত হয়ে গেছেন এবং ভাষাটাকে নিজেদের শরীরেও ধারণ করে নিয়েছেন। দখল নিল, এই সমকালীন সময়ে আমি একটা কথা শুনতাম, রেগুলার পত্রিকাতে লেখা হতো, অমুক অঞ্চল দখল নিল, অমুক পঞ্চায়েত সমিতি দখল নিল, অমুক জেলা পরিষদ দখল নিল। এই যে দখল নিল, গণতন্ত্রের সাথে যায় এই যে দখল নিল কথাটা, এটা গণতন্ত্রের সঙ্গে যায় না। অমুক জেলা পরিষদ দখল নিল, তার মানে হচ্ছে দখল নেওয়া কথাটার মধ্যেই আছে যে ক্ষমতার সঙ্গে ভীতি প্রদর্শন করবার লড়াই, চেষ্টা। ক্ষমতার সঙ্গে ভীতি প্রদর্শন, লড়াই বলবো না, ক্ষমতার সঙ্গে ভীতি প্রদর্শন করবার প্রক্রিয়া। ফলে এই প্রক্রিয়াটা যাদেরকে দিয়ে করা হয় তারা তখন স্ব এলাকায় শাহেনশাহ হয়ে যায়, তাদের কাছে সামাজিক অন্যায়, সামাজিক অপরাধ গৌণ হয়ে যায়। কারণ তাদেরকে আমাদের দরকার, কারণ হচ্ছে আমার দরকার সেই অঞ্চলটা দখল করা, আমার দরকার আমার সেই পুরসভাটা দখল করা, আমার দরকার জেলা পরিষদটা দখল করা। তাই সেই কথাটা বারবার উচ্চারিত হচ্ছে, ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে, আর অ্যাবসলিউট ক্ষমতা, পরম ক্ষমতা মানুষকে সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত করে। আজকে এরা পরম ক্ষমতার অধীশ্বর হয়ে উঠেছে বলে আজকে সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছে। কারণ শুধুমাত্র বিদ্যালয়গুলোতে নয়, আপনি কি শুধু বিদ্যালয়ের দুর্নীতির জায়গা ভাবছেন? বিদ্যালয়ে অন্যায়, অবিচার, লাঞ্ছনা, নিগৃহীতা এটাই হচ্ছে। আপনি বালু চুরিকে দেখেননি? আপনি কি কয়লা চুরিকে দেখেননি? আপনি 1400-1500 দিন ধরে রাজপথে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে অন্যায়ের বিরুদ্ধে বসে থাকতে দেখেননি? সেখানে ক্যান্সার রোগী পর্যন্ত সেখানে বসে আছে। আপনি দেখেননি পুলিশ কিভাবে আগামী প্রজন্মের শিক্ষকদেরকে লাথি মারছে? সেই দৃশ্য আপনি দেখেননি? আমিও দেখেছি, আপনারা প্রত্যেকে দেখেছেন। যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছি। সে প্রতিবাদ আমাদের করতে হবে না? যখন দেখছি একটা পুলিশ যে শিক্ষক আগামী দিনে ছাত্রদেরকে স্বপ্ন দেখায়, নতুন বার্তা দেয়, যে ছাত্রটি স্বপ্ন দেখে সেই শিক্ষকের কথায় আমি আইএএস হব, যে ছাত্রটা স্বপ্ন দেখে যে আমি একজন ডাক্তার হব, যে ছাত্রটা স্বপ্ন দেখে আমি একজন আগামী প্রজন্মের ভাবি অর্থনীতিবিদ হব, আমার সেই প্রিয় শিক্ষককে রাজপথে দাঁড়িয়ে প্রহার করছে। সেই ছাত্র মননটা কোথায় তৈরি হচ্ছে, ছাত্র মননটা কিভাবে বিঘ্নিত হচ্ছে, এটা সমাজ বুঝতে পারছে না। আমি মনে করি এর প্রতিবাদ হতে হবে। হয়তো আমি কন্ট্রোল করতে পারছি না আমার রাগকে, হয়তো আমি আমার ভাষাও কখনো কখনো সরে যাচ্ছে, কিন্তু কি বলেছে অনুপমদা, আপনার যে ক্ষোভ, আমার যে ক্ষোভ, এমনকি দেবর্ষিদা যে বসে বলছেন ক্ষোভটা একই, ক্ষোভের বর্ণনা হয়তো এক এক রকম ভাবে হচ্ছে, কিন্তু ক্ষোভটা আমাদের মধ্যে, আমাদের মাঝে একই ভাবে হয়ে আছে। তো এই ক্ষোভের বহিঃপ্রকাশ কতদিন চলবে? শুধু ভোটের রাজনীতির জন্য নয়, আমরা চাই লাগাতার ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে আন্দোলন হওয়া উচিত। সমাজ গড়তে গেলে পরে সমাজের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাই মার্টিন লুথারদের নাম আমরা শুনেছি, তাই জন হাসদের মতো শুনেছি। কারণ প্রত্যেকে যারা আজকে মহান ব্যক্তি, তারা প্রত্যেকেই মানব জাতির শিক্ষক। আমি যেমন একজন শিক্ষক, আবার যারা নতুন কথা বলেছে, যারা আবহমান কাল ধরে পরম্পরা ভাবে এবং চিরন্তন সত্য কথা বলেছে, তারা মানব জাতির শিক্ষক। শিক্ষক সকলেই। তাই শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষকদের লড়াইতে সবার আগে নামতে হবে। সেখানে এবিটিএ, এসটিএ, অন্য যে কোনো প্রতিষ্ঠান, কলেজ, ফোরাম, প্রত্যেক শিক্ষকদের মনে হচ্ছে আজকে একটা উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া উচিত। শিক্ষকদেরও এই প্রতিবাদে সামিল হওয়া উচিত এবং শিক্ষক ফোরাম এবং শিক্ষকরাই গড়ে ওঠে। শিক্ষকরা ক্লাসে গিয়ে যদি ছাত্র না থাকে, তাহলে সেই পঠন পাঠন কোথা থেকে থাকবে? ছাত্রছাত্রীরা ভয়ে আসছে না। কাকে জ্ঞান দিব, কাকে শিক্ষা দেব?
সুতরাং আতঙ্কের সৌমিত্র চট্টোপাধ্যায়কেও কিন্তু একদিন লাঠি নিয়ে ব্যাস একদম তুলে ঠিক, যেতে হয়েছিল একদম একদম রাস্তার ওপারে। সেই জন্য ঠিক। আমার মনে হচ্ছে সেই প্রতিবাদটা গর্জে তোলা দরকার আছে, আমি মনে করি। একদম আমি ঠিক এখানেই আসবো, আপনার শেষের অংশটা ধরেই দেবশ্রী বাবুর কাছে আসবো। দেবশ্রী, আতঙ্কের সেই সংলাপটা সর্বত্র ছড়িয়ে গেছে। মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি, এবং সেই মাস্টারমশাই সত্যি প্রথম থেকে তার ছেলে তার মাস্টারমশাই মেয়েকে দেখেছিল, বাঁচাবার জন্য, হ্যাঁ দেখেছিল। অনুবন্ধা শেষে মাস্টারমশাই দেখেছি। একদম সেটাই বলছি যে সেও ভয় পেয়েছিল, ভয় থেকে সে পালাতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সত্যের কাছে তাকে ফিরতে হয়েছিল অনেক মূল্য দিয়ে। তার মেয়ের অ্যাসিড দিয়ে মুখটা পুড়িয়ে দেওয়া হয়, ছেলেকে মেরে হাত পা ভেঙে দেওয়া হয়, তারপর সেই মাস্টারমশাই সত্যের কাছে ফিরেছিল। এই যে আপনি কিছু দেখেননি, আমাদের কোথাও মনে হয় না যে আমাদের চারপাশটা আসলে আপনি কিছু দেখেননি সেই পরিমণ্ডল, এবং সবাই শুধু কেউ কিছু দেখছে না? না, এটা এই ঘটনাটার সূত্রপাতটা কিন্তু একটু অন্য প্রেক্ষিত থেকে হয়েছিল। পরবর্তীকালে তপন সিনহা যেটা নিয়েছিলেন, হ্যাঁ এটা আপনি নিশ্চয়ই জানেন। একজন একদম সাংবাদিক, কোট অ্যান্ড কোট বা তথাকথিত নকশাল নেতা, তাকে গড়ের মাঠে উত্তম কুমার, একদম একদম মর্নিং, আপনি জানেন নিশ্চয়ই, সেখানে যেভাবে এনকাউন্টার করা এখনো হয়েছিল, এখনো 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 তো এখনো সে এবং ফেরার তারপরে পুলিশের খাতায়। এখনো পুলিশের খাতায় সে ফেরার। যাই হোক, তার পরিপ্রেক্ষিত হয়েছিল। অর্থাৎ শাসক বদলায় কিন্তু চিত্রটা একই থেকে যায়। এই যে মাস্টারমশাই কিছুই দেখেননি, এবং সত্যি আতঙ্কে থাকতে থাকতে তার এমনকি তার মেয়েকে অ্যাসিডে ক্ষতবিক্ষত করা হলো, তারপরে উনি এই গৌতমবাবু যেটা বলছিলেন লাঠি উঠে দাঁড়ালো। এই যে ফেসগুলো না, এই ফেসগুলো সামাজিক ক্ষেত্রে না, আমরা ওই রূপালী পর্দায় যেটা হয়ে থাকে হ্যাঁ সামাজিক সেটা ক্ষেত্রে বাস্তব। খুব, মানে এই ইউনাইটেড না হলে না, এটা খুব রোখার ওই লাঠি নিয়ে যাওয়াটা না একটা ওই রূপালী পর্দার ওই 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 রকম অ্যালগরিদমে তো চলে না। সমাজের ক্ষেত্রে কি হয়, শাসক, দেখুন শাসকের বৃত্তে থাকতে ভালো লাগে। কেন সবার ভালো আগে লাগে? অনেকগুলো কারণ আছে। একটা তো অর্থনৈতিক ব্যাপারটা বড় আছে। দুটো হচ্ছে যে আমরা সুরক্ষিত মনে করি, আরে শাসকের দলে আছি বলে আমার গায়ে কিছু আঁচ লাগবে না। এই যে ভাবনাটা, এই যে সোসাইটি যখনই আমরা মাইক্রোসেন্সে, দেখুন আমরা তো অ্যাকচুয়ালি সবাই সবার সাথে অ্যালিয়েনেটেড। সেই জীবনানন্দের একটা লাইন আছে যে আকাশে অনেক তারা, সেই সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়। এত বড় আকাশ, এত বড় তারা, কিন্তু কারোর সাথে কেউ কানেক্টেড না, সবাই বিচ্ছিন্ন। আমরা একটা অ্যালিয়েনেটেড রয়েছি, ফলে আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে রয়েছি, ভাবনাগতভাবে বিচ্ছিন্ন। এই যে পলিটিক্যাল পার্টি যে শক্তিটা কোথায়, তারা একটা ইস্যুতে অন্তত পক্ষে একত্র থাকে, এবং তাদের সাথে স্টেট পাওয়ার, রাষ্ট্রশক্তি যুক্ত হয়, যেটাকে আমরা ভয় পাই। কারণ রাষ্ট্রশক্তি যুক্ত হওয়া মানে আপনি কিছু করুন বা না করুন, আপনাকে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে ফেলা গেল, আপনাকে বিভিন্ন পলিটিক্যালি বা আপনার যে যেখানে রুটি রোজগারের জায়গা বা আপনার যেখানে অস্তিত্ব জায়গা, সেখানে ডিস্টার্ব করা গেল। এই আতঙ্কটা কিন্তু এই মধ্যবিত্ত মানুষ, যার সর্বহারাদের কিছু নেই, সর্বহারারা ওই জন্য মানে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করতে অনেক তাড়াতাড়ি রিয়াক্ট করে। যাদের এই আমরা যারা আর কি ছাপোষা মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের কি হয়, তাদের ওই যতটুকু পেয়েছি ততটুকু যেন আমরা না হারাই, এই ভাবনাটা কিন্তু সমাজের একটা চাদরের মতো, এটা সমাজের মধ্যে রয়ে গেছে। এই জায়গাটাই হচ্ছে শাসক দলের অ্যাডভান্সটেজ থাকে। শাসক দল জানে যারা শাসন ক্ষমতা থাকে তাদের রাষ্ট্রশক্তি তাদের সাথে আছে। কেউ মাইক্রো লেভেলে কোনো কথা বললে তাকে আমরা প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে তার উপর ভয়ঙ্কর চাপ তৈরি করব, ফলে তাকে আমি ইউনাইটেড হতে দেবো না। আর যদি এটা না করি, আজকে শাসক দল যারা একচ্ছত্রবাদ চায়, তারা এটা যদি আমরা না করি, তাহলে এই একজন বলছে, কালকে আরেকজন বলবে, তারপরে দিন আরেকজন বলবে, তারপরে এরা ইউনিফাইড হবে। আর তারা যদি ইউনিফাইড হয়, আমার ক্ষমতায় থাকাটা আমার পক্ষে অনেকখানি কঠিন হয়ে দাঁড়াবে। ফলে আমি প্রথমেই আঘাত করব। কি দিয়ে আঘাত করব? যেহেতু প্রশাসন আছে, প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এই একটা অবস্থান রয়েছে। কিন্তু আমাদের সমাজে যতই মুখে গণতন্ত্র, টিভির পর্দায় গণতন্ত্র, সমাজ মাধ্যমে গণতন্ত্র, কিন্তু মানে বটম লাইনে কিন্তু এই অবস্থানটা রয়েছে। এই যে আপনি বলছিলেন একটু আগে, যারা বুদ্ধিজীবী, কোট আনকোট, আমি বুদ্ধিজীবী নই, যদিও আমি নিজেকে মনে করি না, এটা ব্যাপারটা নয়, কিন্তু আমরা কিন্তু পরিচিত শিল্পী, সাহিত্যিক, নাট্য, তারা তো প্রভাবিত করতে পারে, এটা তো ঘটনা, সমাজকে প্রভাবিত করে একদম। কিন্তু তাদের কি করা হলো দেখুন, এটা কিন্তু আগের জন্ম কিছু ছিল, অমুকের, এরা তো অমুকের অনুসারী, আরেক পরে জমানা পাল্টে গেল, এরা অমুকের। সেই লোকটাই যারা দেখলাম এক সময় একটা রাজনৈতিক দলের অনুসারী ছিল, তারাই রাজনৈতিক ক্ষমতা বদলের সাথে সাথে আবার নতুন শাসকের অনুসারী হয়ে গেল। কারণ আমি অন্য কিছু জানি না, কারণ অন্য কাজে তাদের তো বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে, এগুলো তো জানি। দুই হচ্ছে
তারা মনে করছে এটা নিরাপদ, আমার জীবনটা নিরাপদ, আমার জীবন এই শাসকের বৃত্তে থাকা মানে কোনো ঝুট ঝামেলা তো নয়, উল্টে আমি কিছু ক্ষমতা এনজয় করব, কিছু এই বিভিন্ন পদ পাবো, এবং সেই পদের সাথে সাথে কিছু তো অর্থনৈতিক ব্যাপারটা তো থাকেই, তার অনারারিয়াম বা যে নামাই হোয়াট এভার তার টাইটেলটা আপনি যা দিন না কেন, তা সেইগুলোর মধ্যে থাকে। ফলে আমরা ইকুইলিব্রিয়াম পজিশনটা আমরা নষ্ট করব না। ফলে যারা আপনি বলছেন যারা সমাজকে প্রভাবিত করতে পারে, তারা কিন্তু অনেক বেশি সচেতন তাদের ইমেজ নিয়ে, তাদের ব্যক্তিগত যেভাবে বিল্ড আপ হচ্ছে, তাদের পেশাগতভাবে যে বিল্ডিং আপ প্রসেসটা, তাদের সুনাম, এটা নিয়ে অনেক বেশি আগ্রহী, তাদের জীবনের নিরাপত্তা নিয়ে আগ্রহী। তারা কিন্তু ওই সমাজের কথা বলে তারা নিজেদের সমাজকে প্রতিষ্ঠিত করেছে বটে, কিন্তু তাদের সমাজের উপর কোনো দায়িত্ববোধ কর্তব্যবোধ এটা তৈরি হয়নি, এটা তৈরি হচ্ছে না। তার কারণ ওই যে আপনি বলছিলেন যে আমরা 70-এর দশকে যাই বলি না কেন, আমি ওই লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে এখনো আমি দেখছিলাম বিভিন্ন লেখা যে 70-এর দশকের পর থেকে না, ওই 70-এর দশকই শেষ ছিল বাঙালি আমরা বলে ভাবতো। সেই আন্দোলন ঠিক হোক ভুল হোক, হাজারটা কোয়েশ্চেনেবল হোক, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু অন্য আরেকটা যে প্রেক্ষিত, যে এখনো যেটা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সেও আমি দেখছিলাম তাদের এতে প্রকাশিত হচ্ছে, যে বাঙালি জীবনে ওই আমরা কনসেপ্টটা আর নেই, এখন যা ভাবনা আমি নিয়ে, ফলে আমি তো ঠিক আছি। এতে কি হচ্ছে, দেখুন আমরা যে ছোটবেলায় যারা দেখেছি, তারা কিন্তু এই শাসকদের এত উদ্ধত্ত কিন্তু আমরা অপেক্ষাকৃত দেখিনি। যদিও শাসকরা পুলিশকে দিয়ে বিভিন্ন অনাচার অত্যাচার করেছে, এতে কোনো ভুল নেই, কিন্তু এখন কেন হচ্ছে, এখন একটা কথা শাসক বুঝে গেছে, আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতাটাকে কোনোভাবে আসি, তাহলে মানুষ অত সহজে ইউনিফাইড হবে না। তারা একটু যা সঙ্গে একদম। চলে হচ্ছে মিডিয়া টিডিয়াকে, কারণ যা বলছে সেটা সঙ্গে সঙ্গে পাবলিক ডোমেইনে চলে আসে, যা করছে পাবলিক ডোমেইনে চলে আসে। কিন্তু তারা কি করছে, তারা এইটা জানে যে মানুষ আজকে ইউনিফাইড হবে না, কারণ যে এই মানুষ তার ব্যক্তি স্বার্থ নিয়ে এত বেশি ইনভলভমেন্ট হয়ে গেছে। আমি কি পেলাম, আমি কি পেলাম না, আমার জীবনের নিরাপত্তা, তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবীতে আস্তে একদম। আস্তে আমরা ছোট হতে হতে এইখানে কনফাইন করে ফেলেছি সমাজটাকে। ফলে এই সামাজিক ভাবনাটা আমরা বলে যে ভাবা, এই ভাবাটাই কিন্তু আমাদের আস্তে আস্তে ছোট হয়ে আসছে। সেই ভাবনা থেকে আমরা বেরিয়ে এসে আমি নিয়ে ভাবছি, এবং এইটা কিন্তু শাসকের পক্ষে, যে কোনো শাসকের পক্ষে অত্যন্ত একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন। শাসক জানে এই লোকগুলো ইউনিফাইড হওয়া খুব মুশকিল। যদি কেউ ওই অলিতে গলিতে দু চার কথা বলে, আমার কাছে তো রাষ্ট্রশক্তি আছে, আমি সেটা নিয়ে প্রাথমিকভাবে তাকে কাউন্টার করব, তারপরে তো আমার রাজনৈতিক সামাজিক চাপটাপ এগুলো রয়েছে। ফলে এই যে যে কথা, যে মাস্টারমশাই যখন লাঠি উঁচিয়ে গেছিলেন ঠিকই, এই লাঠি উঁচিয়ে যাওয়াটা কিন্তু প্রথম দিকে যাওয়া হয়নি। আর যাদের কথা আপনি বলছেন যারা সমাজকে প্রভাবিত করতে পারে, তারাও কিন্তু আসলে কিন্তু যতই তারা ওই বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক, সে নিশ্চয়ই তারা তাদের নিজ নিজ স্বকীয় কিন্তু কর্মে তারা আসলে নিশ্চয়ই হ্যাঁ, প্রতিষ্ঠিত, কিন্তু তারা কিন্তু আর যাই হোক, তারা কিন্তু সমাজ সংস্কারক নয়, তারা কিন্তু নিজের বৃত্তের নিজে তারা গাণিতজ্ঞ বটে। অর্থাৎ আমি পাটিগণিতের নিয়মে কি পেলাম কি দিলাম, আমি এই কথাটা বললে আমার অবস্থানের কি ক্ষতি হবে, এবং আমার অবস্থানের ক্ষতি হলে আমি রাজনৈতিকভাবে সামাজিকভাবে বা আমি যেসব ক্ষমতা এনজয় করছি তার সাথে অর্থনৈতিক ইনভলভমেন্টও থাকে হয়তো, সেগুলো থেকে বিচ্যুতি হবো, এই অঙ্কটা আমরা কষে বসছি। যাদের কাছে আমরা ওই সেই ড্রাইভার বলে মনে করছি, যারা সোসাইটির পরিচালন করার সামাজিক ক্ষেত্রে, তারাই তাদের এই ভাবনাটা কিন্তু এইভাবে এই খাতে বয়ে গেছে। কারণ শাসক খুব তাড়াতাড়ি জানে যে যখনই যারা এই সব সমাজকে প্রভাবিত করতে পারে, তাদের বিভিন্ন জায়গায় ইনভলভ করে নাও, আমি অন্য ভাষা ব্যবহার করছি না, ইনভলভ করে নাও, তাকে এই পোস্ট দিয়ে দাও, তাকে এই পোস্ট দিয়ে দাও, তাকে এই দিয়ে দাও, এই বলো এই বলো। তার মধ্যে হয়তো 10% 20% লোক সেগুলো নেবে না, কারণ ওই সেই নচিকেতার একটা গানের লাইন আছে না, সবাই তো আর নিজেকে বেচতে পারে না, তো সবাই সেটা পারে না, কিন্তু বাকি 70% 80% 60 তারা তো গিলছে। তারা গিলছে মানে তারা চুপ করে গেল। অর্থাৎ শাসক কিন্তু কি চায়, আনুগত্য চায়, অর্থাৎ প্রশ্নহীন আনুগত্য। সব শাসক চায় যে প্রশ্নহীন আনুগত্য। তারা চোখে 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 চোখ রেখে যদি শাসককে প্রশ্ন করে, তাহলে তো এই অনুকম্প, শাসকের অনুকম্প থেকে বঞ্চিত হবে। এই ভাবনা থেকে কিন্তু তারা আর সমাজকে গঠনে, সমাজ সংস্কারে, সমাজের মানুষকে, বিভিন্ন মানুষকে এক জায়গায় করার জন্য তারা রাস্তায় নামছে না। তারা তখন পারসেপশনের প্রশ্ন তুলছে। দেখবেন অনেককে আমি দেখেছি, পারসেপশনটা এই ছিল, ওই পারসেপশনটা এই ছিল, এই কথাগুলো, এই গোল গোল কথাগুলো বলে তারা এড়িয়ে যাচ্ছে ব্যাপারগুলো। আসলে কি, আসলে হচ্ছে তারা ওই শাসকের অনুকম্পার বৃত্তের বাইরে যেতে চাইছে না, এবং শাসকও যেটা চাইছে যে প্রশ্নহীন আনুগত্যটাকে আমি একদম দুর্দান্তভাবে প্রথিত করতে পেরেছি। যারা সমাজের প্রতিবাদের ভাষাটা যোগাবে বলে মানুষকে একত্রিত করার
যাদের কাছে আমরা মনে করি যে সমাজের ড্রাইভার, তারাই কিন্তু আমার আনুগত্যের প্রশ্নহীন আনুগত্যের ভিত্তির মধ্যে চলে এসছে। ফলে আমার বিরুদ্ধে কথা বলা আর আর চুটকো চাটকা দু চারজন যে কথা তুলছে, তাদের জন্য তো আমার রাষ্ট্রশক্তি আছেই। ফলে শাসক সেই জায়গাটাকে কিন্তু আধিপত্যবাদ বিস্তার করতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে এটা কি, আমি লাস্ট 10 সেকেন্ড শেষ করছি, তবে এটা কি চলবে? না, এটা চলতে পারে না, এবং জাগতিক নিয়মে এটা চলতে পারে না। এমনি অন্য বিপ্লব টিপ্লব ছেড়ে দিন, জাগতিক নিয়মে এটা চলতে পারে না। এটারও শেষ নিশ্চয়ই আছে, কিন্তু সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হচ্ছে, ভাবে থাকতে হচ্ছে। আমরা 2011 মানুষ যে পরিবর্তন চেয়েছিল, যে পরিবর্তনের কথা বলেছিল, ভেবেছিল, মানুষ আশা করেছিল, অ্যাকচুয়ালি কি অবস্থানগতভাবে কোনো একটি বিষয়েরও ওই রকম গুণগত মানের কোনো পরিবর্তন কি আদৌ হয়নি? একদম, বরং নিজেই করছি। এই 13 বছরের অভিজ্ঞতা আমাদের দেখেছে, সত্যি খুব মানে মর্মান্তিক। হ্যাঁ, একদম পাহাড়ের মধ্যে আমরা রয়ে গেছি। একদম। আপনি যে আপনাদেরও ধন্যবাদ। যে কথাটা দেবশ্রী বাবু বললেন, আমি সত্যি তো অঙ্ক করছেই তো সবাই সবকিছু করেন, তা না হলে যিনি লিখতে পারেন যে মানুষ থেকেই মানুষ আসেন, বিরুদ্ধতার ভিড় বাড়ায়, আমরা মানুষ তোমরা মানুষ, ফারাক শুধু শীত দ্বারায়, তিনিও তো শীত দ্বারাটা বেঁচে দেন। কিংবা যে কবি বলেছিলেন যে এখনো যদি চুপ থাকি কি হলো কার দোষে তর্ক করি, আমার সমস্ত শিল্প আজ থেকে গণহত্যাকারী, তিনিও তো চুপ আছেন। মানে অর্থাৎ ওই পাটিগণিত বা অঙ্কটা সর্বত্রই কাজ করে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। ধন্যবাদ আপনাদেরও যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আমাদের কথা শুনলেন। আমরা বারবার এই বিষয়গুলোকে সামনে আনবো। আমরা শুধু এটা বারবার বলি যে আসলে মানুষের বোধে, মানুষের চেতনায় ধাক্কা দেওয়াটাই আমাদের কাজ। কে বলতে পারে হয়তো এইভাবে চলতে চলতে ওই আতঙ্কের মাস্টার মতো আমাদের সমাজের মানুষগুলো একদিন রুখে দাঁড়াবে লাঠি হাতে, যে না এটা চলবে না, হয়তো বলতে পারে। আমরা অন্তত তেমন প্রত্যাশাটাই করি।